আজকে সঠিক মুক্তিযোদ্ধারা কিন্তু ওই রকম ভাতা পাইতেছে না। রংপুরের আবু সাইদরে ওই বেটা বুক পাইতে দিল, শ্বাস করে 4টা গুলি খেয়ে গেল। রাজনীতিবিদ যারা ছিল তারা তো কি উত্তরগুলি দিতে পারে না, কেন দিবে, কিভাবে দিবে? তারা তো এই কাজগুলোই করতেছে। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসেন ভিশন রাইস কুকার, রান্নায় আধুনিকতা। জামাত নিয়ে কথা এসেছে, জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ নিয়ে মোশাররফ ঠাকুর বলেছেন যে এরশাদের সময় তারা ভোটের সুযোগ পেয়েছে, নির্বাচনের সুযোগ পেয়েছে। নাজমা আপা বলেছেন যে তাদের রাজনীতিতে ফিরিয়ে এনেছে জিয়াউর রহমান। এটি একটি প্রশ্ন। আর পরেরটি হলো যে অহিংস আন্দোলন সহিংস হয়ে ওঠা, যেটি নাজমা আপা বললেন যে কারা তাদের ইন্ধন দিল, পেছনে কারা ছিল। জি, ধন্যবাদ আপনাকে, এসএটিভি দর্শকবৃন্দ এবং কলা কৌশল, তার সাথে আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন, এবং আপনাকে সবাইকে সালাম অবশ্যই দিয়ে শুরু করতেছি। জি, প্রথম কোশ্চেনটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বলছেন যে এটা তো আসলে কিন্তু জিয়াউর রহমান সাহেবের সময় আপনার পারমিশন দেওয়া হয়েছিল যে জামাত ইসলামী তারা এখানে রাজনীতি করতে। ওই সময় আপনার গোলাম আজম সাহেবও বাংলাদেশে আসছেন, উনি মনে পাকিস্তানে ছিলেন সেই সময়, ওইখান থেকে ওনার পদার্পণ এখানে হয়। এবং সেইখান থেকেই কিন্তু আস্তে আস্তে জাতীয় পার্টি যখন ক্ষমতা ছিল তখন জাতীয় পার্টি এই ব্যাপারে কোনো মাথা চাড়া দেয় নাই বা কোনো কিছু করে নাই, রাজনীতি করতে চাইছে করতেছে। জাতীয় পার্টির সাথেও তারা অনেক সময় ছিল, জামাত বিএনপি আওয়ামী লীগের সাথেও 96 সালে জোটগতভাবে আওয়ামী লীগের সাথেও তারা আন্দোলন করছে বিএনপির নামানোর জন্য ক্ষমতা থেকে, সেটা আমরা দেখছি। এবং আপনার 2001-এ সরাসরি আপনার 4 দলীয় জোটের মাধ্যমে জামাত কিন্তু ক্ষমতা যায় এবং 2টা পদপদবিও পায়, শিল্প মন্ত্রণালয়, তারপরে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, দুইজনই মতিউর রহমান এবং আপনার এই যে মুজাহিদ সাহেব। তো যাই হোক, এইভাবেই চলতেছিল। তার পরবর্তীতে বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে যেগুলি করা হলো যে জামাতের ওই আপনার স্বাধীনতা বিরোধী যেই ইয়েটার করা পরে, তারপরে তো সেটা বিচার দিন ছিল, সেই সব বিচারের মাধ্যমে যাদের কিছু কিছু লোকের ফাঁসি হয়েছে সব কিছু। এখন আমাদের দেশে যে মোটামুটি শান্তি পর্যায়ে ছিল, যেই কাজগুলি চলতেছিল, কিন্তু হঠাৎ এই যে কোটার ব্যাপারটা, এটা খুবই আশ্চর্যজনক। যে এই আপা যেটা বললেন যে সরকার তো চাই যে এটা আমরা এখান থেকে আন্দোলন করছে আর ওই দিক থেকে, কিন্তু প্রথম থেকে এটা করতে পারতো, কিন্তু উচ্চ পর্যায়ের কিছু নেতারা যেমন বলছে ছাত্রলীগই যথেষ্ট, এই যে উস্কানিমূলক কিছু কথা আছেই, এইসবই কিন্তু আসলে জিনিসটারে ঘোলাটে করে ফেলছে আমার ধারণা। আজকে দেখেন নাজমা আপা বললেন যে একটা আইনি প্রক্রিয়া ছিল, আইনি প্রক্রিয়া শেষ না হওয়ার আগেই কিন্তু পরিস্থিতি ছিল, এটা দীর্ঘদিন হওয়াতে দেখছে যে না, এটার জন্য ওই যে হাইকোর্টের জাজমেন্ট হওয়ার পরে এটা রিভিউ করা হয়নি। যদি এটা রিভিউ করে এটা কমানোর ব্যাপারটা হতে থাকতো, 56% হতে পারে। পৃথিবীর কিন্তু কোনো ইতিহাসে নাই এরকম। 53 বছর পরেও যদি আপনার 56, তাও যদি সঠিক মুক্তিযোদ্ধারা হইতো, আজকে সঠিক মুক্তিযোদ্ধারা কিন্তু ওই রকম ভাতা পাইতেছেন। আপনি দেখেন প্রথম আলোর কথা যদি আপনি ধরেন 51,000 মুক্তিযোদ্ধা, কেমনে আপনি মুক্তিযোদ্ধা তালিকা কতবার চেঞ্জ হয়েছে? এরশাদ সাহেবের সময় হলো দ্বিতীয়বার, আর এরপরের থেকে শুরু করে আপনার 7 থেকে 8 বার হয়েছিল, চেঞ্জ হলো। কী কারণে হইলো? দিন দিন বাড়তেছিল। তখন 1,87,000 যদি আমার মেমোরিতে থাকে, তাহলে আমার মনে হয় এটাই সঠিক যে 1,87,000 টাকার একটা তালিকা দেওয়া হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের, এটা সঠিক তালিকা। তার পরবর্তীতে বারবার চেঞ্জ করেছে, যখন যে সরকার আসে সে তার সুবিধা মতো হয়েছে। এখন 73 সালে 72 সালে জন্মগ্রহণ করে যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে তো বলতে হবে সে তার মায়ের পাশে সে যুদ্ধ ওইখান থেকে শুরু হয়েছে এবং পরবর্তীতে সে সার্টিফিকেট পাইছে। তো এখন কথা হইলো, রাষ্ট্রটা তো জনগণের, আর্টিকেল 7-এ স্পষ্টভাবে বলা আছে, সব কিছুই বলি জনগণ ক্ষমতার উৎস, জনগণের জন্য এই করবো, কিন্তু আসলে জনগণের কিন্তু ওই যে একবার আপনার এখানে আসলাম অস্বস্তির মধ্যে মানুষ, পুরা জাতিটা এখন আছে। আপনার সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে একের পর এক। তারপরে তো সমস্যা আছে, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। যেমন এখনও মনে করেন 70 টাকা আমি নিজে আলু কিনলাম, তাইলে আপনি মনে করেন যে সিজন শেষ হয় না কাছাকাছি, তাও যদি এরকম হয়, একটা আলুর দাম যদি 70 টাকা হয়, চাউলের কেজি 2-3 টাকা বেড়ে গেছে, আপনি দেখবেন প্রতি সপ্তাহে 4 থেকে 5 টাকা প্রতি ডলারের 4-5 টাকা বাড়তে। তার মানে আমার তো মনে হয় যে এই মাসের মধ্যে ডলার 150 টাকা ক্রস করবো। এগুলি কারা করতেছে? ওই সরকারে তো এগুলি কোনো কন্ট্রোলের মধ্যে আনতে পারতেছে না, দেখা যাইতেছে। এটা তো বিশাল একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। আর এই যে মেধাবী, এই যে এটা তো প্রধানমন্ত্রী নিজেই উনি চোখের পানি ছেড়ে দিচ্ছেন, যে বলছেন যে এই যে মেধাবী ছাত্ররা আজকে যেভাবে মারা গেল, এটা কি পুষে আনতে পারবেন?
উনি নিজেই স্বয়ং বলছেন যে যেগুলি ধ্বংসাত্মক কাজ হয়েছে সেটা নাকি অর্থ দেওয়া নিলে প্রশ্ন, এটা সত্যি কথাই উনি বলছেন। এবং উনি বলছেন যে এই যে কাজগুলির মধ্যে যে এই যে শিশু হতে শুরু করে মানে 8-10টা শিশু এখানে মৃত্যুবরণ করছে বা ইয়ে করছে। তো আশ্চর্যজনক ব্যাপার যে অনেক মহল থেকে বিভিন্নভাবে বলা হয় যে আপনি মনে করেন যে আজকে তারা সেতু ভবনে আগুন লাগাইছে, MRTতে, BTBতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, সেখানে কিন্তু কারো গুলি করে মানায়, পুলিশ মারিয়ে দিল কি ওই যে আবু না রংপুরের আবু সাইদরে ওই বেটা বুক পাইতে দিল, শ্বাস করে 4টা গুলি খেয়ে গেল। তো এই যে মন মানসিকতা থেকে আমরা বেরিয়ে আসি মানে পরস্ত্রী কাতরতা, হিংসা পরায়ণ রাজনীতিতে এখন আমাদের আজকেও আপনার হাইকোর্টের যে মামলাটা উঠছিল এটার ব্যাপারে সেখানে প্রচণ্ড গণ্ডগোল হয়েছিল, হট্টগোলের ভিতরে রাজনীতিবিদদের দোষারোপ করা হয়েছে যে ওনারা লাশের উপরে দাঁড়ায় ওনারা রাজনীতি করে, ওনারাই লাশ তৈরি করে, এই রাজনীতিবিদরা, আইনজীবীরা করে না। কই এক রাজনীতিবিদ যারা ছিল তারা তো কি উত্তরগুলি দিতে পারে না, কেন দিবে, কিভাবে দিবে? তারা তো এই কাজগুলি করতেছে। কারণ আরে হাইকোর্টের এই মামলার ব্যাপারে যে আজকে হিয়ারিং চলতেছিল তখন আর কি, আজকে তো হিয়ারিং হয় নাই, আজকে তো জুনিয়র জাজ আর ওই হিয়ারিং না, ভিতরে আলাপ হয়েছিল যখন ওই হিসাবে, তখন রাজনীতিবিদদের ব্যাপারে কয়েকজন আইনজীবীরা বলছে এরকম যে এরকম ভাবে তারা ইয়ে করতে